আমাদের টার্গেট হলো 2026 মাধ্যমিক পরীক্ষা। এই 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা তোমরা জানো তোমাদের সামনে হচ্ছে সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন। এই সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনে তোমাদের ইংলিশ সাবজেক্ট থেকে 40 নম্বরের, ডান দিকে দেখতে পাচ্ছ 40 নম্বরের তোমাদের পরীক্ষার কোশ্চেন থাকবে এবং এখানে যে কোশ্চেন প্যাটার্ন থাকবে সেটাও কিন্তু মাধ্যমিক বেসড, অর্থাৎ মাধ্যমিকের উপরে বেসড করে। তো আমি এই মডেল সেট নাম্বার 1 আজকে আলোচনা করব এবং এইভাবে একের পর এক সেটগুলি নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দিতে থাকবো। তো তোমরা এই চ্যানেলটির সঙ্গে থাকো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো শুরু করছি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল সেট নাম্বার 1 ডাফ অ্যান্ড ডাফ এর কোশ্চেন ব্যাংক থেকে। তো প্রথমেই দেখো আমাদের এই যে 40 নম্বরের কোশ্চেন আসবে তার মধ্যে প্রথম সেকশনটাই হলো সিন সেকশন, অর্থাৎ তোমাদের টেক্সট বুক থেকে যে প্রোজ এবং পোয়েট্রি রয়েছে সেখান থেকে তোমাদের কিছু প্যাসেজ তুলে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো প্রথমেই দেওয়া আছে 1 নম্বর, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলির গিভেন বিলো, নিচে দেওয়া। তো দেখো তোমাদের যে এই প্যাসেজটি কোথা থেকে তুলে দেওয়া হয়েছে। দেখো, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন, ইট ইজ অলওয়েজ লাভলি, এটা সবসময় খুব সুন্দর, অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মকালে ওই বিগ হাফ মুন যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে থাকাটা খুব আনন্দের। তোমরা বুঝতেই পারছো এটা তোমাদের তুলে দেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। দেখো, হোয়েন ইট ইজ ফাইন, যখন, এটা খুব সুন্দর, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, এবং এই সময় যে হারবার, যে পোতাশ্রয়, যে বন্দর, সেটা থাকে নীল এবং শান্ত, উইথ লিটিল উইন্ড, সামান্য বাতাস, অ্যান্ড রিপলস মানে ঢেউ, এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু হবি বা শখ থাকে, দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মকালে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি, ক্রেজি মানে পাগল ছিলাম, অ্যাবাউট কাইটস, ঘুড়ি সম্পর্কে, এ বয় অন দ্য মেন ল্যান্ড, অর্থাৎ যে প্রধান ভূখণ্ড, সেই প্রধান ভূখণ্ডে যেখানে ওরা বেড়াতে যেত সেখানকার একজন বালক শোড দেখিয়েছিল ক্লডকে হাউ টু মেক দেম, কেমন করে সেগুলিকে তৈরি করা হয়, সেগুলিকে বলতে ঘুড়িগুলিকে। ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে এসে, উই মেড প্লেন্টি অফ কাইটস, উই মেড আমরা তৈরি করেছিলাম, প্লেন্টি মানে প্রচুর, অফ কাইটস মানে ঘুড়ি। ক্লড উড গো অ্যারাউন্ড, ক্লড গো অ্যারাউন্ড মানে যেত, টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, সেই দ্বীপের অন্য একটা সাইডে, অ্যান্ড উই উড প্লে আমরা খেলতাম, শিপ রিক্ট ম্যারিনার্স, শিপ রিক্ট মানে হচ্ছে জাহাজ উল্টে যাওয়ার পর যে নাবিকরা থাকে তাদের বলা হয় শিপ রিক্ট ম্যারিনার্স। তো এটা একটা খেলা, এই খেলাটা আমরা খেলতাম। সিগন্যালিং করতাম মানে সিগন্যাল দিতাম, টু ইচ আদার, একে অপরকে, উইথ কাইটস, ঘুড়ি দিয়ে। উই হ্যাড এ কাইট, আমাদের একটি ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়, অ্যান্ড কভার্ড উইথ, ঢাকা ছিল, কি দিয়ে, লাভলি রেড পেপার, সুন্দর লাল রঙের কাগজ দিয়ে। উই পাস্টেড গোল্ড টিনসেলড স্টার্স, আমরা সেখানে প্যাস্ট করতাম, প্যাস্টেড অর্থাৎ সেখানে লাগিয়ে দিতাম সোনালী রঙের যে তারার মতন চকচকে করা জিনিস, অল ওভার ইট, এটার চারিদিকে, অ্যান্ড হ্যাড রিটেন, এবং লিখেছিলাম আওয়ার নেমস, আমাদের নাম, অন ইট, এই যে ঘুড়িটা তার ওপরে। ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, তাহলে তাদের নাম লিখেছিল, তাদের নাম কি, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট। বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস, তাদের ঠিকানাও তারা লিখেছিল। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করার জন্য তোমরা অবশ্যই এই যে 4টি অপশন রয়েছে তার মধ্যে যেটা সঠিক বিকল্প সেটাকে বাছাই করে লেখো। তো দেখো 1 নম্বর, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন,
যখন আবহাওয়া থাকে খুব সুন্দর, দ্য হারবার লুক, সেই হারবারটা দেখতে কেমন লাগে? দেখো তোমরা, দ্য হারবার লুকস ব্লু অ্যান্ড কাম, অর্থাৎ নীল এবং শান্ত। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড, অর্থাৎ বক্তা এবং ক্লড হ্যাড সাম হবি ইন এভরি, কোন সময় তাদের হবি থাকতো? তাদের হবি থাকতো এভরি সামার। দেখো এভরি সামার দে হ্যাড সাম হবি, তাহলে এটা কি হবে? অপশন নাম্বার এ, অর্থাৎ সামার হবে সঠিক অ্যান্সার। এ হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার এ। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার বি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড প্লে, অর্থাৎ ন্যারেটর এবং ক্লড কি খেলতো অন দ্য আইল্যান্ড, সেই আইল্যান্ডে, অ্যান্ড হাউ, এবং কিভাবে খেলতো। এখানে লক্ষ্য করো লেখা আছে উই উড প্লে, কি খেলতো? শিপ রেকড ম্যারিনার্স, ঠিক আছে, এইটুকুই। তাহলে আমরা কিভাবে লিখবো অ্যান্সারটা? দেখো যখন ডিড থাকবে এবং V1 থাকবে, তখন আমরা ডিড প্লাস V1 ইজিক্যাল টু V2 করবো, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম বসাবো, কারণ এটা হলো পাস্ট ফর্মে লেখা। তার কারণটা কি? এটা কি বলছে? হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ক্লড, অর্থাৎ ন্যারেটর এবং ক্লড কি খেলতো অন দ্য আইল্যান্ড, অ্যান্ড হাউ, কিভাবে খেলতো। তো দেখো কিভাবে লিখবো? দ্য ন্যারেটর অর্থাৎ বক্তা অ্যান্ড ক্লড, এবার এই প্লেটা হয়ে যাবে প্লেড, খেলতো, কি খেলতো বলো? এখানে আমরা লিখবো শিপ রেকড ম্যারিনার্স, ঠিক আছে, কি লিখবো? শিপ রেকড ম্যারিনার্স। এবার আমরা লিখবো অন দ্য আইল্যান্ড, অন দ্য আইল্যান্ড। এবার কিভাবে খেলতো? তো দেখো যে মানে একজন মানে ওই ক্লড মানে ওই যে আইল্যান্ড তার এক প্রান্তে যেত এবং একে অপরকে সিগন্যাল দিত। তাহলে আমরা কিভাবে লিখবো? না তো দে, আমরা বলতে পারি ক্লড কি করতো? উড গো অ্যারাউন্ড, অর্থাৎ সে যেত, কোথায় যেত? টু দ্য আদার সাইড, অফ দ্য আইল্যান্ড, and they would play signaling to each other। তাহলে আমরা বলতে পারি and they signaled each other, তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কি খেলতো এবং কিভাবে খেলতো। এবার তারপরে দেখো এখানে কি লেখা আছে? টেক্সটার নাম কি? টেক্সটার নাম হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইটস। আর হু ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট? না তো দ্য রাইটার of the text is Lucy Montgomery। তাহলে ইনি হলেন এই যে গদ্যটা তার লেখক। তাহলে আমাদের প্রথম যে 1 নম্বর পার্ট সেটা হলো আমাদের সিন পোর্শনের। এবার আমরা সিন পোর্শনের 2 নম্বর যে পার্টটা রয়েছে একটা কবিতা, দেখো এই কবিতাটা নিয়ে আমরা পড়বো এবং তারপরে আমরা নিচের প্রশ্নগুলির অ্যান্সার করব। তো দেখো এটা একটা পোয়েম, এটা দেখতেই পাচ্ছ সি ভয়েস। আই মাস্ট গো ডাউন, আমি অবশ্যই যাব, টু দ্য সি এগেন, সমুদ্রে আরো একবার, টু দ্য লোনলি সি,
একাকী সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই, এবং সেই একাকী আকাশের দিকে, অ্যান্ড অল আই সিক, আমি যা চাইবো, ইজ এ টল শিপ, একটা লম্বা জাহাজ, অ্যান্ড এ স্টার, এবং একটি তারা, টু স্টিয়ার হার বাই, যেটা সেই শিপ বা জাহাজটাকে দিক নির্দেশ করবে, অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার আওয়াজ, অ্যান্ড দ্য উইন্ড সং, বাতাসের আওয়াজ, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা পালের যে মানে সাদা পাল যখন হাওয়া লাগলে কি হয়, শেক করে বা নড়ে, সেই নড়াটা আমি চাই, অ্যান্ড এ গ্রে মিস্ট, আমি চাই ধূসর সেই কুয়াশা, অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখে, অ্যান্ড এ গ্রে ডন, মানে ধূসর একটা ডন, বা আমরা বলতে পারি ভোর ব্রেকিং, অর্থাৎ আমি একটা ধূসর রঙের কি চাই না, তো সে মিস্ট বা কুয়াশা চাই, এবং ধূসর একটি ডন বা ভোরবেলা চাই। I must go down to the seas again, আমি সমুদ্রে আবার যাব, for the call of the running tide, চলন্ত জোয়ারের কলে বা ডাকে, is a wild call, সেই ডাকটা হচ্ছে একটা বন্য, and a clear call, একটা স্পষ্ট ডাক, that may not be ignored, যাকে অবহেলা করা যায় না, and all I ask, যা আমি চাই, is a windy day, একটা বাতাস বহুল দিন, with the white cloud, সাদা মেঘ ফ্লাইং, যেটা আকাশে উড়বে, and the flung spray, মানে ছুটন্ত সেই তোমার স্প্রে মানে বলতে পারি আমরা জলের যে ছিটা, and the blown spume, অর্থাৎ সেই উঠে যাওয়া জলের যে ফর্ম মানে হচ্ছে তোমার সেই বুদবুদ, and the seagulls crying, এবং আমি চাই সেই সিগাল বা শঙ্খচিলরা কাঁদবে, এটাই আমি চাই। I must go down to the seas again, আমি আবার সমুদ্রে যাব, to the vagrant gillespie life, মানে একটা ভবঘুরের জীবনের জন্য, to the gulls way, সেই সিগালের পথে, সেই শঙ্খচিলের পথে, and the whales way, সেই তিমির পথে, তিমি যে মাছ যে সমুদ্রে থাকে সেই মাছের পথে, where the winds like a whetted knife, যখন বাতাস লাগবে একেবারে ধারালো ছুরির মতন, and all I ask, আমি যা চাই, is a merry yarn, একটা আনন্দের গল্প, from a laughing, একটা হাস্যময় ফেলো রোভার, মানে সহযাত্রীর কাছ থেকে, and quiet sleep, একটা শান্ত ঘুম চাই, and a sweet dream, সুন্দর একটি স্বপ্ন চাই, মিষ্টি একটি স্বপ্ন চাই, when the long trips over, যখন এই দীর্ঘ যাত্রা শেষ হবে। তারপরে দেখো, choose the correct alternatives to complete the following sentences। 1 নম্বর, the wind on the sea is like rated কি, rated আমরা জানি rated knife, দেখো এখানে লেখা আছে rated knife, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। 2 নম্বর দেখো, while going down the sea the poet wants to hear the crying of, কার ক্রাইং বলো, seagull, দেখো seagulls crying, তাহলে এটা হবে কি seagull, অপশন নাম্বার বি। তারপর আমরা চলে আসবো বি এর কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, দেখো টু স্টিয়ার মানে চালানোর জন্য, দ্য শিপ অর্থাৎ জাহাজটিকে চালানোর জন্য, দ্য পোয়েট ওয়ান্টস, কবির কাকে চাই, দ্য মুন চাঁদকে চাই, না কাকে চাই, দেখো এ স্টার টু স্টিয়ার হার বাই, অর্থাৎ স্টারকে চাই, তাহলে এটা কি হবে, এটা হবে ফলস। তারপরে দেখো, দ্য কল অফ দ্য রানিং টাইড, সেই জোয়ারের যে কল সেটা ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, দেখো রানিং টাইডের যে কল ভালো করে লক্ষ্য করো, সেই রানিং টাইড তার যে কল সেটা হচ্ছে কি ওয়াইল্ড এবং সেটা হচ্ছে ক্লিয়ার, তাহলে এটা হবে টি অর্থাৎ সত্য। তাহলে এই হয়ে গেল আমাদের সিন পোর্শন। এবার আমরা চলে আসবো আনসিন পোর্শনে। তো দেখো পুরো আনসিনটা আমরা ডিটেলসে পড়বো এবং তারপরে আমরা এই প্রশ্নগুলির উত্তর করব। দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিন, দেখো এটা নিউ দিল্লি মানে কোনো পেপার থেকে নেওয়া হয়েছে এবং তোমাদের অবশ্যই যে রিসেন্ট টাইপের যে পেপার অর্থাৎ এই বছরের যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো থেকে তোমাদের আনসিন প্যাসেজ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যেখান থেকেই পড়ুক না কেন তোমরা যদি কম্প্রিহেনশন তোমাদের একটা বোধগম্যতা থাকে তাহলে যাই পড়ুক তোমরা পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে এবং আনসিন প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলি হয় সেগুলি খুব সহজ কিন্তু হয়, কঠিন খুব একটা হয় না। দেখো প্রথমেই কিন্তু যখন আমরা আনসিন প্যাসেজ পড়বো তখন আমরা প্রশ্নে চলে যাব আগে। দেখো তো প্রশ্নে আমরা কোন কোন জিনিস পাচ্ছি, দেখো প্রশ্নগুলি আমরা আগে ওয়াচ করব, বিশেষ করে যেগুলি তোমার
অপশনগুলি রয়েছে, এখানে পার্সেন্টেজের অপশন দেখতে পাচ্ছ, প্রথমে পার্সেন্টেজের অপশন, তারপরে দেখো কয়েকটা নাম আছে, যেমন মমতা ব্যানার্জি, শ্রী নিরুপম সেন, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য, শ্রী পার্থ চ্যাটার্জি, চারটে নাম পেয়েছে। তারপর দেখো চারটে হাইকোর্টের নাম, ক্যালকাটা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চারটে নাম পেয়েছি। তারপরে চারটে সংখ্যা পেয়েছি, 5, তারপরে 6, তারপরে 9, তারপরে 11। তাহলে আমরা প্রথমে এই কটার উপরে বেস করে এই টেক্সটটাকে পড়ার চেষ্টা করি এবং অ্যান্সার গুলো বোঝার চেষ্টা করি, এটা খুব সহজে আমরা অ্যান্সার গুলো করতে পারি। দেখো দ্য সুপ্রিম কোর্ট, তাহলে সুপ্রিম কোর্টের নাম কিন্তু আমরা প্রথমে পেলাম, যেটা কোশ্চেনে আছে। অন ওয়েডনেসডে মানে বুধবার, টার্ন দ্য 2006 acquisition of nearly 1000 acres of land in West Bengal Singur districts illegal and void। অর্থাৎ সুপ্রিম কোর্ট বুধবার এটাকে জাস্টিফাই করেছে যে 2006 সালে যে ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছিল 1000 একরের, এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গুর ডিস্ট্রিক্টে, সেটা ছিল সম্পূর্ণরূপে ইলিগ্যাল মানে অনৈতিক বা আমরা বলতে পারি বেআইনি, এবং ভয়েড মানে সম্পূর্ণ ফালতু, সেটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছিল। দ্য ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের দ্বারা অ্যাকোয়ার করা, অর্জন করা সেই যে জমি, সেটা ওয়াজ মিন্ড ফর, কার জন্য ছিল? টাটা মোটরস লিমিটেড প্ল্যান, টাটা মোটরের জন্য, টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস চিপেস্ট কার, পৃথিবীর সবচাইতে সস্তা কার বানানোর সেই কারখানা দ্য ন্যানো। দ্য অ্যাকুইজিশন ট্রিগার্ড ভায়োলেন্স, এই যে অ্যাকুইজিশন অভিযোগ যে ট্রিগার করেছিল মানে উঠিয়ে দিয়েছিল কি? ভায়োলেন্স মানে হচ্ছে একটা ভায়োলেন্স মানে আমরা বলতে পারি একটা অশান্তি, এবং লিডিং টু ট্রান্সলোকেশন অফ দ্য ফ্যাক্টরি, অর্থাৎ সেই যে ফ্যাক্টরিটা সেটা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছিল। ট্রান্সলোকেশন মানে স্থানান্তরিত হওয়া। এ চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রোটেক্টেড লিটিগেশন, অর্থাৎ এর ফলে কি হয়েছিল? গভর্নমেন্টটাই চেঞ্জ হয়ে গিয়েছিল এবং দীর্ঘস্থায়ী একটা আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। তারপরে দেখো, এ বেঞ্চ অফ জাস্টিস ভি গোপালা গৌদা অ্যান্ড অরুণ মিশ্রা সেড the acquisition of 997 acres by West Bengal's left government front government, অর্থাৎ পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের দ্বারা অ্যাকোয়ার করা যে 997 একর জমি, সেটা যে অ্যাকোয়ার করা হয়েছিল, সেটা তার জাস্টিস ভি গোপালার যে বেঞ্চ, সে বলেছিল ফর দ্য টাটা মোটরসের জন্য প্ল্যান্ট ইন সিঙ্গুর ফেল টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, অর্থাৎ ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের যে একটা রুল রয়েছে 1894 এর যে রুল, সেই রুলটা ভায়োলেট করছে বা সেটা মিট করছে না। দ্য ডিরেক্টেড দ্য স্টেট গভর্নমেন্ট, তখন সেই কোর্ট স্টেট গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছিল টু রিটার্ন দ্য ল্যান্ড, সেই ল্যান্ড বা জমি ফেরত দিতে, টু ইটস ওনার, এর মালিকদেরকে, ইন 12 উইকস 12 সপ্তাহের মধ্যে। দ্য অ্যাপেক্স কোর্ট জাজমেন্ট, এই যে অ্যাপেক্স মানে সর্বোচ্চ কোর্টের যে জাজমেন্ট, কামস অ্যাজ এ শট ইন দ্য আর্ম, as a shot in the arm মানে একটা অস্ত্র হওয়া, একটা অস্ত্র হয়েছিল ফর দ্য স্টেটস তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টের জন্য, হুইচ কেম টু পাওয়ার, যারা ক্ষমতায় এসেছিল ইন 2011 সালে, ফলোইং এ স্ট্রিনেন্ট ক্যাম্পেইন, একটা দুর্দান্ত ক্যাম্পেইন করেছিল এগেইনস্ট দ্য ল্যান্ড অ্যাকুইজিশন, এই জমি অধিগ্রহণের উপরে, অ্যান্ড ব্রট এ ল, একটা আইন করেছিল টু রিটার্ন দ্য ল্যান্ড, সেই জমি ফেরত দেওয়ার, টু ইটস আর্স্টওয়াইল অনার্স, আর্স্টওয়াইল মানে পূর্বোক্ত, প্রাক্তন, সে প্রাক্তন যারা এই জমির মালিক তাদেরকে ফেরত দেওয়ার জন্য আইন তারা করেছিল। তারপরে দেখো, তারপরে দ্য সিঙ্গুর মুভমেন্ট লেড বাই মমতা ব্যানার্জি, তাহলে আর একটা আমরা নাম পেলাম মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জির দ্বারা সেই সিঙ্গুর মুভমেন্টটা হয়েছিল, ওয়াজ অ্যান এপিক, এটা একটা মহাকাব্যের মতন ছিল, এক্সেম্পলারি স্ট্রাগল ছিল সেটা, এগেইনস্ট স্টেট স্পন্সর ট্রাইনারি মানে রাজ্য সরকারের যে দুর্বৃত্ত এবং অ্যাট্রোসিটিস, মানে তারা যে একটা স্বেচ্ছাচারিতা করেছিল, ফলে এর ফলে যে মমতা ব্যানার্জির যে একটা যে আন্দোলন, সেটা কিন্তু স্ট্রাগলিং ফেজে ছিল প্রথম দিকে, অর্থাৎ সমস্যায় পড়েছিল। দ্য ফার্মার্স হ্যাভিং দেয়ার ল্যান্ড টেকেন অ্যাওয়ে ফোর্সিবলি, মানে ফার্মারদের কাছ থেকে অর্থাৎ কৃষকদের কাছ থেকে জমিটাকে জোর করে নেওয়া হয়েছিল বাই দ্য ফর্মার স্টেট গভর্নমেন্ট, আগেকার স্টেট গভর্নমেন্টের দ্বারা,
ফাউন্ড কনফিডেন্স, তারা কনফিডেন্স পেয়েছিল ইন মমতা ব্যানার্জির ওপরে, হার উইল, তার ইচ্ছার ওপরে, অ্যান্ড হার টেনাসিটি, তার তার যে আন্তরিকতা তার উপরে। দিদি টুক আপ দ্য কেস, এই কেসটা দিদি গ্রহণ করেছিল উইদিন 26 days অফ বিকামিং দ্য চিফ মিনিস্টার হওয়া 26 দিনের মাথায় কেপ্ট হার প্রমিস, সে তার প্রতিজ্ঞা রেখেছিল। অন জুন 14, 2011, অর্থাৎ জুনের 14 তারিখ 2011 সালে দ্য হিস্টোরিক সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল, মানে এটা একটা বিল, সেটা পাসড হয়েছিল ইন অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে, which will lead the returning of the 400 acres of land, যেখানে 400 একর ল্যান্ড ফেরত দেওয়া হয়েছিল টু দ্য ফার্মারদেরকে, আনউইলিং, যারা আনউইলিং ছিল, ইচ্ছা প্রকাশ করেনি, টু পার্ট উইথ দেয়ার এগ্রিকালচারাল ল্যান্ড, তারা তাদের যে মানে সুন্দর যে এগ্রিকালচারাল ল্যান্ড বা যেখানে যে জমিতে তাদের ফসল ভালো হতো সেই জমিগুলো তারা দিতে চায়নি। সিঙ্গুর ইজ ইন হুগলি ডিস্ট্রিক্ট, সিঙ্গুরটা কোথায়? হুগলি ডিস্ট্রিক্টে, অ্যারাউন্ড 45 কিলোমিটার ফ্রম কলকাতা থেকে 45 কিলোমিটার দূরে। দ্য ফার্ম ল্যান্ড মানে জমি এম্বার্ড ফর দ্য প্রজেক্ট স্ট্যান্ড অ্যালংসাইড অ্যান একর অফ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অফ 6 মৌজাস, অর্থাৎ সেখানে রয়েছে 6টি মৌজা, যেমন দেখো গোপালনগর, বেরাবেরি, বারজে মেলিয়া, খাসবেরি, তারপরে সিঙ্গেবেরি অ্যান্ড জয় মোল্লার বেরি, এ সমস্ত মানে যে মৌজা সেগুলো রয়েছে। অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ডস অন সিঙ্গুর ব্লকে দেখো 83% পেয়েছো, 83% ইজ ইরিগেটেড ল্যান্ড, অর্থাৎ সেখানে চাষযোগ্য জমি। অ্যান্ড দ্য ক্রপ ডেন্সিটি ইজ 20% ইন হুইচ প্যাডি, সেখানে ধান হতো, পোটাটো, জুট, ভ্যারাইটি অফ ভেজিটেবলস, প্রচুর শাকসবজি হতো, আর গ্রোন ইন দ্য ফিল্ড, অর্থাৎ সেই সমস্ত জমিগুলিতে প্রচুর চাষাবাদ হতো। ইন মে 2006, মে মাসে 2006 সালে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিসাইডেড, পশ্চিমবঙ্গ সরকার স্থির করেছিল, টু অ্যাকুয়ার, গ্রহণ করতে 997 একর অফ ফর টাটা মোটর স্মল কার ফ্যাক্টরি, টাটা মোটরের যে ছোট কারের ফ্যাক্টরির জন্য, ইন সিঙ্গুর অফ হুগলি ডিস্ট্রিক্টের সিঙ্গুরে। বাট মোস্ট অফ দ্য ল্যান্ড ওনার্স হ্যাড টু এক্সপ্রেস, বেশিরভাগ ল্যান্ড ওনার যারা ছিল মালিক তাদেরকে প্রকাশ করতে হয়েছিল দেয়ার আনউইলিংনেস, অর্থাৎ তারা কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি, টু গিভ দেয়ার ল্যান্ড, তাদের জমি দিতে, ফ্রম দ্য ইনসেপশন অফ দ্য প্রজেক্ট, সেই এই প্রজেক্টটা শুরুর জন্য। বাট দিস অ্যাপিলস, এই যে অ্যাপিল ছিল তাদের সেই কৃষকদের, হ্যাভ ফলেন অন ডিপ ইয়ার্স, অর্থাৎ এতে কিন্তু কোনো কর্ণপাত সেই সময়ের গভর্নমেন্ট করেনি। তো এবার দেখো আমরা প্রশ্ন উত্তরগুলি করব, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে আছে অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্টের মতে স্ট্যাটিস্টিক্যাল হ্যান্ডবুক অন সিঙ্গুর ব্লক দেয়ার আর, তোমরা আমাকে বলো যেখানে পার্সেন্টেজ হিসাবে কোনটা পেয়েছো? দেখো 83% কিন্তু পেয়েছো, এছাড়া কি কোনো পার্সেন্ট পেয়েছো? পাওনি। তাহলে তোমরা যদি এই পুরো যে আনসিন প্যাসেজ রয়েছে সেটা বুঝতেও না পারো, তাও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সার কোনটা হবে বলো দেখি? এখানে অ্যান্সার হবে 83% অফ প্ল্যান, অ্যান্সার অর্থাৎ অপশন নাম্বার এ হবে। তাহলে এর অর্থ কি যে কত পার্সেন্ট জমি সিঙ্গুরে তোমার অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্যাল হ্যান্ডবুক অন সিঙ্গুর ব্লক দেয়ার আর, মানে ওই সিঙ্গুর ব্লকে কত পার্সেন্ট জমি ছিল চাষযোগ্য, সেটা হচ্ছে 83%। দেখো সিঙ্গুর মুভমেন্ট লেড বাই, সিঙ্গুর মুভমেন্টটা কে করেছিল? বুদ্ধদেব ভট্টাচার্য, তার নাম আমরা পাইনি। নিরূপম সেন, তার নাম পাইনি। মমতা ব্যানার্জির নাম পেয়েছি কিন্তু পার্থ চ্যাটার্জির নাম পাইনি। এখানে দেখো দ্য সিঙ্গুর মুভমেন্ট লেড বাই মমতা ব্যানার্জি পেয়েছো, তাহলে এখানে হবে মমতা ব্যানার্জি, বুঝতে পারছো? তারপরে দেখো 3 নম্বর, জাস্টিস ভি গোপালা গাওদা অ্যান্ড জাস্টিস অরুণ মিশ্রা আর দ্য অনারেবল জাস্টিস অফ, তোমরা একটা কোর্টেরই নাম পেয়েছো, সেটা হলো সুপ্রিম কোর্ট, তাহলে সুপ্রিম কোর্ট হবে অ্যান্সার। দ্য নাম্বার অফ দ্য মৌজা অফ দ্য সিঙ্গুর হুজ ল্যান্ড ফল আন্ডার দ্য টাটা প্রজেক্ট, তাহলে কতগুলি মৌজা ছিল? দেখো তো মৌজা কতগুলি ছিল, ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো 6, লক্ষ্য করেছো 6 মৌজাস, এখানে রয়েছে 6 মৌজাস, মানে 6টি মৌজা ছিল, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে বি 6, বোঝা গেল? এবার ট্রু ফলস দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল লেফট গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড 997 একর্স অফ ল্যান্ড ইন সিঙ্গুর, 997 একর জমি অধিগ্রহণ করেছিল। দেখো এটা কিনা আমরা 997 পেয়েছি, দেখো পেয়েছি এখানে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যাকোয়ার 997 একর্স ফর টাটা মোটর স্মল কার ফ্যাক্টরি ইন সিঙ্গুর অফ হুগলি ডিস্ট্রিক্ট, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের সত্য, বুঝতে পারছো?
তারপরে অপশন নাম্বার 2 দেখো, দ্য অপোজিশন লিডার কে ছিল? মমতা ব্যানার্জি। স্ট্রাগল, সে খুব সমস্যার সম্মুখীন হয়েছিল এগেইনস্ট স্টেট স্পন্সর টাইরানি, যে গভর্নমেন্টের দ্বারা যে দুর্বৃত্ত এবং অ্যাট্রোসিটিস মানে যে স্বেচ্ছাচারিতা হয়েছিল সেটা অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথমে প্রচন্ড স্ট্রাগল করেছিল। এখানে লক্ষ্য করো, এখানে তোমরা বুঝতে পারবে, দেখো এক্সট্রিমলি স্ট্রাগল হয়েছিল এগেইনস্ট স্টেট স্পন্সর্ড টাইরানি অ্যান্ড অ্যাট্রোসিটিস। তাহলে এটা কি হবে? এটা হবে তোমার সঠিক, বুঝতে পারছো? তারপরে দেখো, দ্য সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল পাস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন জুলাই 14, 2011। দেখো তো সেই বিলটা কবে পাস হয়েছিল, খুব ভালো করে দেখো। দেখো এখানে লক্ষ্য করো, দ্য ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল পাস ইন অ্যাসেম্বলি, একদম লাস্টে চলে এসো, কবে হয়েছিল? অন জুন 14, 2011। তাহলে জুনের 14 তারিখে 2011-তে। আর এখানে কি বলছে? জুলাইয়ের 14 তারিখে, তাহলে এটা ফলস হবে। তারপরে দেখো, দ্য ল্যান্ড ওনার্স আনউইলিংনেস, অর্থাৎ ল্যান্ড ওনারের বা ওই জমি যারা অধিগ্রহণ করেছিল তাদের যে অনিচ্ছা টু গিভ দেয়ার ল্যান্ড অ্যান্ড দ্য দেন গভর্নমেন্ট কর্ডিয়ালি অ্যাকসেপ্টেড দ্য প্রসেস অফ দ্য ইনসেপশন অফ দ্য প্রজেক্ট। এর মানে হলো ল্যান্ড ওনাররা অনিচ্ছুক ছিল জমি দিতে এবং গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করেছিল। তা তো নয়, অ্যাকসেপ্ট করেনি, তারা কোনো কর্ণপাতই করেনি। দেখো লাস্টে আছে, তারা কোনো কর্ণপাত করেনি, তাহলে এটা কি হবে? ফলস। এবার চলে এসো কোশ্চেন নাম্বার সি, হোয়াট ইজ দ্য জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাবাউট সিঙ্গুর? সিঙ্গুর সম্পর্কে জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট বা জুডিশিয়ালটা কি বলেছিল? দেখো কি বলেছিল, এটা তোমরা পেয়ে যাবা, প্রথম দিকেই পেয়ে যাবা। দেখো একেবারে যে এ বেঞ্চ অফ জাস্টিস ভি গাউদা অ্যান্ড অরুণ মিশ্রা সেট, এখান থেকে বলবা যে এটা বলেছিল, দ্য অ্যাকুইজিশন অফ 997 acres of West Bengal's left front government for the Tata Motors plants in Singur failed to meet the requirements of the Land Acquisition Act 1894 and directed the state government to return the land to its owner in 12 weeks। অর্থাৎ তোমাদেরকে এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের আনসিন প্যাসেজ। দেখো আনসিন প্যাসেজে অনেক কিছুই তোমরা না জানলেও, মানে সম্পূর্ণ না জানলেও অপশন গুলিকে দেখার চেষ্টা করবা, অপশন থেকেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। তো প্রথমে আমরা চলে আসবো ভোকাবুলারি সেকশনে। কেন? কারণ ভোকাবুলারি সেকশনে লক্ষ্য করো যে গিভেন, দেখো লক্ষ্য করো, given below are the meaning of the two words, দুটো ওয়ার্ডের মানে দেওয়া আছে যেটা কোশ্চেন নাম্বার 3-এ আছে। তার মানে আনসিন প্যাসেজ, মানে আনসিন প্যাসেজ থেকে তোমাদের সিনোনিম বা অ্যান্টোনিম করতে দেবে। এটা হলো সিনোনিম, মানে সেম মিনিং। এখানে কি বলছে? নট ওয়ান্টিং মানে চাই না, টু ডু সামথিং কোনো কিছু করতে, অ্যান্ড রিফিউজিং প্রত্যাখ্যান করে, তার মানে হচ্ছে অনিচ্ছুক। তাহলে অনিচ্ছুক ইংরেজি কি আছে এখানে? ভালো করে লক্ষ্য করো, আনউইলিংনেস। খুব ভালো করে দেখো, এটা হচ্ছে আনউইলিংনেস, ঠিক আছে? এবার আনউইলিংনেস হলো তোমার নাউন ফর্ম, কিন্তু এখানে অনিচ্ছুক বলছে, তাহলে সেক্ষেত্রে হবে আনউইলিং। তোমরা এখানে পেয়ে যাবে, তোমাদের এখানে দেখবে যে আনউইলিং যেখানে আছে সেটাই হবে তোমাদের অ্যান্সার, যেটা অনিচ্ছুক ছিল, ঠিক আছে? তারপরে দেখো, এবার এখানে তোমাদের কি লিখতে হবে? এই যে এই জায়গাটা রয়েছে, এই বক্সে তোমাদের লিখতে হবে আনউইলিং, ঠিক আছে? এখানে লিখতে হবে আনউইলিং, এই কথাটা লিখতে হবে। এবার দেখো প্রিভিয়াস মানে আগের, এই প্রিভিয়াস মানে আগের মানে পূর্বাতন বা পূর্বের। আমরা পেয়েছি আর্স্টওয়াইল মানে প্রাক্তন। দেখো আর্স্টওয়াইল মানে প্রাক্তন, এখানে লক্ষ্য করো, দেখো এখানে লেখা আছে আর্স্টওয়াইল অনার্স, সরি আর্স্টওয়াইল মানে তখনকার, মানে প্রাক্তন, অনার্স মানে হচ্ছে তোমার যে মালিক, তাহলে প্রাক্তন আর্স্টওয়াইল, তাহলে এই কথাটা আমাদের লিখতে হবে ওই বক্সে, কোনটা লিখতে হবে? আর্স্টওয়াইল। তাহলে এই হয়ে গেল আমাদের ভোকাবুলারি সেকশন। এবার আমরা চলে আসবো আমাদের গ্রামার সেকশনে, অর্থাৎ এবার আমরা দেখবো গ্রামার সেকশন থেকে কি কি রয়েছে। গ্রামার সেকশনে প্রথমেই দেখো রয়েছে ভার্ব ফর্ম, এটা তোমাদের মাধ্যমিকেও কিন্তু আসবে। দেখো আফটার হি ড্যাশ ফিনিশড রিডিং ইট মানে পড়ার পর, হিজ আইস ড্যাশ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন। দেখো এটা বুঝতে পারছো, কোনো কিছু করার পর কোনো কিছু হয়েছিল, তাহলে যে কাজটা আগে হয়েছিল, আমি বললাম ভাত খাওয়ার পর
আমি ঘুমিয়েছিলাম, তাহলে কোন কাজটা আগে হয়েছিল? ভাত খাওয়া। তাহলে যে কাজটা আগে হয়েছিল সেখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাড প্লাস V3। তাহলে এইটা হবে অ্যান্সার, হ্যাড প্লাস V3। হ্যাড ফিনিশড, আফটার হি হ্যাড ফিনিশড, শেষ করার পর, রিডিং ইট মানে এটা পড়া শেষ করার পর, হিজ আইস, এবার কিন্তু V2 হবে। যখনই আমরা আফটারের পরে হ্যাড প্লাস V3 বসাবো, তারপরের যে ক্লজ সেখানে V2 হবে। তাহলে হিজ আইস কি হবে? লুক, এটা হচ্ছে V2। ইজ লুকিং ও হবে না, লুকস ও হবে না, প্রেজেন্ট টেন্স। তাহলে এটা হবে লুকড, লুকড। তারপরে অ্যাজ ইফ হি, এবার দেখো যে ওই সময়টা উল্লেখ করে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে সে যেন কি করছিল? সে যেন কাঁদছিল। তাহলে ওই সময়ের মধ্যে কি করে বুঝলাম এটা? কারণ ওই যে সময় বলছে পড়ার পরে তার চোখ যখন কি হয়েছিল? বুঝে এসছিল, তখন মনে হচ্ছিল সে কি করছিল? সে কাঁদছিল সেই সময়ের মধ্যে। তখন তাহলে কি হবে? হ্যাড বিন ক্রাইং। অর্থাৎ কোন সময়ের উল্লেখ থাকলে আমরা সেখানে হ্যাড বিন ক্রাইং বসাবো। আর তাছাড়া হ্যাজ বিন তো হবেই না প্রেজেন্ট টেন্স, এবং ইজও হবে না, কারণ প্রেজেন্ট টেন্স আমরা পাস্ট টেন্সে অ্যান্সার করছি। তাহলে হ্যাজও হবে না, ইজও হবে না। তাহলে এই হয়ে গেল আমাদের ভার্ব ফর্ম। এবার আমরা চলে আসব ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ যেমনটি নির্দেশ দেওয়া আছে সেরকমটি তোমাদের করতে হবে। এখানে প্রথমেই দেখো লেখা আছে কি? আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ বা নাবাচক বাক্যে পরিণত করো। কিন্তু প্রশ্নের কোনো এখানে বলেনি যে মানে কোনো অর্থের পরিবর্তন হবে কিনা। তবু মনে রাখবে তোমাদের কিন্তু অর্থের পরিবর্তন না করেই তোমাকে কি করতে হবে? নেগেটিভ বা নাবাচকে করতে হবে। আর নেগেটিভ বা নাবাচক মানে নট, নাইদার, নান এগুলো যোগ হবে। তাহলে দেখো আমরা কি লিখবো? আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা ধরেছে, তার মানে আই অ্যাম not without headache, I am not without headache মানে এমন নয় যে আমার মাথা ধরেনি। বোঝা গেল ব্যাপারটা? এখানে আই অ্যাম বসবে, কিন্তু আই হ্যাভ নট হবে না। আই অ্যাম নট, আমি নই, কি নই? উইদাউট হেডেক, যে মাথা ব্যথা ছাড়া আমি নই, তার মানে আমার মাথা ধরেছে। বোঝা গেল? পরেরটা দেখো, শ্রীময়ী সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তোমরা জানো লেট দিয়ে করলে কি করতে হয়? আচ্ছা দেখো, শ্রীময়ী সেড, তাহলে লেট আস, চলো আমরা ড্রপ দ্য ম্যাটার, ব্যাপারটাকে ছেড়ে দিই। তাহলে এটা কি করা? এটা প্রপোজ করা। তাহলে শ্রীময়ী আমরা জানি যে লেট দিয়ে হলে প্রপোজ বসে, তাহলে প্রপোজড। এবার বসবে দ্যাট, ঠিক আছে, দ্যাট বসলো। এবার এই যে লেট আস আছে, আস মানে আমরা মানে কারা? শ্রীময়ীরা মানে তারা। তাহলে আস হয়ে যাবে দে, আস হয়ে যাবে দে, আর লেট হয়ে যাবে শুড, লেট হয়ে যাবে শুড। তাহলে দে শুড ড্রপ দ্য ম্যাটার, ড্রপ দ্য ম্যাটার। এ হয়ে গেল আমাদের ন্যারেশন চেঞ্জ। এবার আমরা চলে আসবো ফ্রেজাল ভার্ব। দ্য গার্ল রিজেম্বলস মানে সাদৃশ্য হওয়া, একই রকম দেখতে হওয়া, হার মাদার তার মায়ের। ঠিক আছে, তাই এটা ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের করতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো। এবার দেখো এই যে রিজেম্বলস, এই রিজেম্বলস মানে হলো টেক আফটার, কিন্তু আমরা এখানে টেক আফটার করতে পারবো না। কি করতে হবে? আমাদের টেক্স আফটার করতে হবে, কারণ রিজেম্বলস আছে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই এস যোগ হয়েছে, তাই এখানেও আমাদের এস যোগ করতে হবে, টেক্স আফটার করতে হবে। টেক্স আফটার মানে সাদৃশ্য হওয়া বা একই রকম দেখতে হওয়া। দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, মেয়েটি তার মায়ের মতন দেখতে। আচ্ছা, এবার আমরা চলে আসবো দেখো রাইটিং সেকশন, অর্থাৎ 10 নম্বরের আমাদের রাইটিং এখানে করতে হবে, সেকশন নাম্বার সি। আগে দেখো কি বলেছে। সাপোজ মনে করো ইউর স্কুল, তোমার স্কুল ইজ গোয়িং টু হোল্ড অনুষ্ঠিত করতে যাচ্ছে এ সেমিনার, সেমিনার মানে একটা সভা, অন ক্লাইমেট চেঞ্জ আবহাওয়া পরিবর্তনের উপরে বা জলবায়ু পরিবর্তনের উপরে। নাও রাইট এ নোটিস, একটা নোটিস লেখো, রিকোয়েস্টিং অনুরোধ জানিয়ে দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, ক্লাস 10 এর মানে ছাত্রদের একটা রিকোয়েস্ট জানিয়ে টু বি প্রেজেন্ট, সেখানে উপস্থিত হতে, ইন দিস সেমিনার এই যে সভা, এই সভায় ক্লাস 10 এর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে উপস্থিত হওয়ার জন্য তুমি একটা নোটিশ দাও। তাহলে ডেট, টাইম, প্লেস এগুলো দিতে হবে। ডিগনিটারিজ প্রেজেন্ট, কোন কোন মহান ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ইম্পর্টেন্ট অফ দ্য প্রোগ্রাম, সেই ইম্পর্টেন্সটা কি, গুরুত্ব কি, অ্যাপিল অনুরোধ করবে। তাহলে এই হচ্ছে আমাদের নোটিশ আমাদের লিখতে হবে।
দেখো নোটিশ লেখার ক্ষেত্রে আমরা কিভাবে নোটিশ লিখি। প্রথমেই আমরা উপরে একেবারে মিডিলে বড় হাতের NOTICE নোটিশ বলে লিখি এবং দাগ দিই এবং ডান দিকে ডেট দিই। ধরো আজকের ডেটটা তুমি দেবে যে 27/5/2025। এবার তুমি এই ডেটে নোটিশ দিচ্ছ, মানে অনুষ্ঠানটা মিনিমাম 15-20 দিন পর হবে। তাই মনে করো যে এটা হবে 6 তোমার জুনে হবে, ঠিক আছে। এটা কি সম্পর্কে ছিল না, তারা সভা। তাহলে আমরা এর একটা হেডিং দিব। কি দিব? এর হেডিং হবে যে এর হেডিং হিসেবে আমরা দিতে পারি যে অ্যান অ্যাসেম্বলি ফর কি পড়েছিলাম, ক্লাইমেট চেঞ্জ। এইটা হয়ে গেল আমাদের হেডিং অর্থাৎ টাইটেল। এবার আমরা একটা বিশেষ রীতিকে অনুকরণ করে নোটিশ রাইটিং গুলো লিখবো। আমার চ্যানেলটা ফলো করলে তোমরা দেখতে পাবা যে প্রত্যেকটা রাইটিং এর আমি একটা স্ট্রাকচার ফলো করি। কারণ ছাত্রছাত্রীরা যদি একই স্ট্রাকচারে রাইটিং গুলো করে তাহলে যে রাইটিং পড়ুক না কেন তারা কিন্তু সহজে অ্যান্সার করে আসতে পারবে। তো দেখো আমরা কিভাবে শুরু করব। দেখো এই একটা নোটিশ তোমরা ভালো করে দেখো যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছো, এবং আজকের পর থেকে তোমরা এই চ্যানেলটির সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, এবং পরপর যে ভিডিওগুলো আসবে তাতে যে বিভিন্ন ধরনের রাইটিং থাকবে, আবার যখন নোটিশ আসবে তখন দেখবে একই স্ট্রাকচারে আমি কিন্তু লিখছি, তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। দেখো আমরা কিভাবে শুরু করব, এভাবে শুরু করব। ইট ইজ hereby notified that to, তাহলে আমরা ছাত্রদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তাই লিখছি কি ইট ইজ hereby notified, এত দ্বারা জানানো যাচ্ছে কাদেরকে, টু দা স্টুডেন্টস of class 10 of our school। তাহলে এত দ্বারা ইট ইজ hereby notified, এত দ্বারা জানানো যাচ্ছে টু দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 অফ our স্কুল, আমাদের স্কুলের ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের, দ্যাট যে our স্কুল আমাদের স্কুল ইজ গোয়িং টু হোল্ড, এটা দেখবে তোমাদের প্রশ্নে আছে, গোয়িং টু হোল্ড এ going to hold hold a seminar, এটা ক্লাস CLASS, ঠিক আছে। তাহলে গোয়িং টু হেল্ড এ সেমিনার অন, কিসের উপরে, অন দ্য ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের উপরে। এটা আমরা ইনভার্টেড করার মধ্যে ঘিরে দেব, ঠিক আছে। এবার কবে, অন 6 মে জুন, তাহলে 6 জুন 2025 in our school seminar hall আমাদের স্কুল সেমিনার হলে সেটা হবে, ঠিক আছে। তাহলে কি হলো এটুকু দেখো, ইট ইজ hereby notified, এত দ্বারা জানানো যাচ্ছে টু দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ our স্কুল, আমাদের স্কুলের ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের, দ্যাট our স্কুল ইজ গোয়িং টু হোল্ড, আমাদের স্কুল
অনুষ্ঠিত করতে যাচ্ছে এ সেমিনার অন দ্য ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের উপরে, অন 6 জুন 2025, 2025 সালের 6 জুন, ইন আওয়ার স্কুল সেমিনার হল, আমাদের স্কুল সেমিনার হলে। ঠিক আছে, এবার এর সঙ্গে যুক্ত করো স্কুল সেমিনার হল অ্যাট দ্য স্কুল টাইম, মানে স্কুলের যে সময়সীমা সেই স্কুলের সময়সীমার উপরে, অ্যাট দ্য স্কুল টাইমে মেনি ফেমাস পার্সনস, অনেক বিখ্যাত ব্যক্তিরা, ইনক্লুডিং, তাদের মধ্যে কে রয়েছে, ইনক্লুডিং লোকাল এমএলএ and many intelligence will be present, উপস্থিত থাকবে, will be present কোথায়, in this seminar, এই সেমিনারে উপস্থিত থাকবে। সো দিস ইজ, এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য। হলো, এবার the class 10 students are earnestly মানে আন্তরিকভাবে, রিকোয়েস্টেড আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে, দ্যাট যে, রিকোয়েস্টেড, আচ্ছা করে দাও, টু requested to present in this program, এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। লাস্টে তোমরা একটা কথা সব জায়গায় দিতে পারো, everyone's cooperation is highly sought, প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কাম্য, শর্ট মানে চাওয়া হচ্ছে বা কাম্য। তো পুরোটা একবার দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাচ্ছে, টু দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের, দ্যাট যে, আওয়ার স্কুল ইজ গোয়িং টু হোল্ড, আমাদের স্কুল অনুষ্ঠান করতে যাচ্ছে এ সেমিনার, একটি সেমিনারের, অন দ্য ক্লাইমেট চেঞ্জের উপরে, অন 6 জুন 2025, 6 জুন 2025 সালের, ইন আওয়ার স্কুল সেমিনার হল, আমাদের স্কুলের সেমিনার হলে, অ্যাট দ্য স্কুল টাইম, স্কুল সময়ে, মেনি ফেমাস পার্সনস, অনেক বিখ্যাত ব্যক্তিরা, ইনক্লুডিং লোকাল এমএলএ, যেমন লোকাল এমএলএ, অ্যান্ড মেনি ইন্টেলিজেন্স, অনেক মানে জ্ঞানীগুণী ব্যক্তি, উইল বি প্রেজেন্ট, সেখানে উপস্থিত থাকবে, ইন দিস সেমিনার, এই সেমিনারে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব গুরুত্বপূর্ণ ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। দ্য ক্লাস 10 স্টুডেন্টস আর আর্নেস্টলি, মানে ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে রিকোয়েস্টেড, অনুরোধ করা হচ্ছে, টু প্রেজেন্ট, উপস্থিত থাকতে, ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে। এভরিওয়ানস কোঅপারেশন, প্রত্যেকের সহযোগিতা, ইজ হাইলি সট, একান্তভাবে কাম্য। এবার এখানে তোমাকে লিখতে হবে যে এটা একটা কালচারাল প্রোগ্রাম, তাই তুমি হচ্ছে কালচারাল প্রোগ্রামের সেক্রেটারি, তাহলে এখানে তুমি লিখবে সেক্রেটারি, তারপরে তুমি লিখলা যে সেক্রেটারি কালচারাল কমিটি, ঠিক আছে। তারপর লিখলে যে XYZ স্কুলের নামটা তোমরা দিলে, আর এই জায়গাটায় হবে কাউন্টার সাইন বাই HM, কাউন্টার
সাইন্ড বাই HM, মানে হেডমাস্টার বা হেড মিস্ট্রেসের দ্বারা কাউন্টার সাইন করা বা তোমার অ্যারেস্টেড করা। তাহলে এইভাবে আমাদের নোটিশ লিখতে হয়। এই যে সিস্টেম দেখছো, এই সিস্টেমে কিন্তু আমি প্রত্যেকটা নোটিশ লেখাই। তো আজকে আমরা ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্রাঞ্চের যে মডেল সেট নাম্বার 1 সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য তার প্রথম যে সেটটি রয়েছে সেটি কমপ্লিট করলাম। পরের দিন আমি মডেল সেট নম্বর 2 নিয়ে হাজির হব।